হ্যালো মাই ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং যে যা নিজের নিজের পড়াশোনায় খুব ব্যস্ত আছো। তো আশা করি তোমাদের প্র্যাকটিস ক্লাস যেগুলো তোমাদের জন্য আমি নিয়ে আসছি সেগুলো তোমাদের খুবই হেল্প করছে এবং তোমাদের টার্গেট অ্যাচিভ করতে আশা করি এই প্র্যাকটিস ক্লাসগুলো খুবই সাহায্য করবে। তো লাস্ট 3টে প্র্যাকটিস ক্লাস আশা করি তোমরা সবাই দেখেছো। তো আজকে আমরা শুরু করতে চলেছি প্র্যাকটিস ক্লাস 4। চলো শুরু করা যাক আজকের প্রথম অঙ্ক দিয়ে। দেখো প্রথম অঙ্কে কী বলা হয়েছে। তো ফার্স্ট অঙ্কে আমি যে কোশ্চেনটি রেখেছি সেটি হচ্ছে অ্যালজেব্রা থেকে একটি প্রশ্ন নেওয়া হয়েছে এবং এই যে প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ এই প্রশ্নটি এসএসসি সিজিএল 2023 পেপার থেকে নেওয়া হয়েছে। 2023 টিয়ার 1 পেপার থেকে নেওয়া হয়েছে। প্রশ্নটি খুবই একটি ইজি একটি প্রশ্ন এবং এই প্রশ্নটির আনসার তোমরা দেখেই বলতে পারবে যে আনসার হবে অপশান নাম্বার 2 যদি তোমরা এই পার্টটুকুর ফর্মুলা ডাইরেক্ট ফর্মুলা জানো। দেখো প্রশ্নের ফার্স্ট পার্টটুকুতে কী বলা হচ্ছে a প্লাস বি প্লাস সির হোল স্কোয়ার। তাহলে a প্লাস বি প্লাস সির হোল স্কোয়ার ডাইরেক্ট ফর্মুলা তোমাকে জানতে হবে। যদি তোমরা জানো তাহলে এই প্রশ্নটির আনসার করতে তোমাদের 1 সেকেন্ড টাইম লাগবে। দেখো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। তাহলে এই পার্টটুকুর সঙ্গে বাকি যে পার্টটুকু দেওয়া হয়েছে সেটি হচ্ছে মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর মাইনাস সি স্কোয়ারকে যদি আমি এখানে লিখে দিই তাহলে তুমি বলবে দাদা এখানে প্লাস স্কোয়ার আছে এখানে মাইনাস স্কোয়ার আছে, যেটা অলরেডি কাটাকুটি হয়ে পড়ে থাকবে কি 0। তাহলে এই পার্টটুকু যদি কেটে চলে যায় তাহলে বাকিকে পড়ে থাকে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ এবং সেটাই হবে আনসার যেটি আছে অপশান নাম্বার 2তে। তাহলে যদি তোমরা এই এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার ফর্মুলা জানতে তাহলে এই প্রশ্নটি সলিউশন করতে কত সময় লাগতো? হার্ডলি 1 সেকেন্ড। চলে যাই নেক্সট প্রশ্নে। কোশ্চেন নাম্বার 2তে বলা হয়েছে হোয়াট ইজ দ্য রেডিয়াস অফ সার্কেল হুইচ সার্কামস্ক্রাইব দ্য ট্রায়াঙ্গেল এবিসি হুজ সাইডস আর 16, 30, 34 ইউনিটস রেসপেক্টিভলি। তাহলে দেখো সার্কামস্ক্রাইব দ্য ট্রায়াঙ্গেল তার মানে কি? একটি ট্রায়াঙ্গেলের পরিবৃত্ত অঙ্কন করা হয়েছে। সার্কেল যাকে বাংলায় আমরা বলে থাকি পরিবৃত্ত, সেই পরিবৃত্তটির রেডিয়াস নির্ণয় করতে হবে। যে পরিবৃত্তটি ঘিরে আছে কাকে? না একটি ট্রায়াঙ্গেলকে। যে ট্রায়াঙ্গেলের 3টে বাহুর লেন্থ বলা হয়েছে যথাক্রমে 16, 30 এবং 34 ইউনিট। তাহলে একটি সার্কেলের মধ্যে রয়েছে কি? একটি ট্রায়াঙ্গেল। এটাই হচ্ছে মেন কনসেপ্ট। এবার এই সার্কেলটির রেডিয়াস আমাকে নির্ণয় করতে হবে। ট্রায়াঙ্গেলটা কীরকম ট্রায়াঙ্গেল সেটা তোমাকে আগে জানতে হবে। দেখো 16, 30, 34 এই 3টে সাইড দিয়ে কী ধরনের ট্রায়াঙ্গেল তৈরি হয় সেটা কি তোমরা বলতে পারবে? তোমরা সবাই জানো যে 8, 15, 17 তোমাদের লাস্ট ক্লাসে আমি তোমাদের ট্রিপলেটের একটি চার্ট দিয়েছিলাম, যে চার্টের মধ্যে তোমার সবকটি ট্রিপলেট বলে দেওয়া ছিল এবং সেই ট্রিপলেটগুলো তোমাদের বলেছিলাম যে অবশ্যই মনে রাখতে হবে। তাহলে তার মধ্যে একটি সেট ছিল 8, 15 এবং 17। তার মানে 8 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার ইজ ইকাল টু অলওয়েজ 17 স্কোয়ার হবে। তার মানে 8, 15, 17 দিয়ে যে ট্রায়াঙ্গেল তৈরি হবে সেই ট্রায়াঙ্গেলটি একটি কী হবে? না রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি হবে। একটু লক্ষ্য করে দেখো তো যে এই 8, 15, 17 এই 3টে সাইডের প্রত্যেকটিকে যদি 2 দিয়ে গুণ করে দিই, 8কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 16, 15কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 30, 17কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 34। তাহলে দেখো এখানে 16, 30, 34 এই 3টে সেম ম্যাচ করছে না? একদম ম্যাচ করছে। তার মানে সবসময় মনে রাখবো এই 8, 15, 17 যে সমস্ত গুণিতক আমরা পাবো এবং সেই গুণিতকগুলো দিয়ে যে ট্রায়াঙ্গেল তৈরি হবে তারাও কিন্তু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলই তৈরি করবে। তার মানে 16, 30, 34 অলওয়েজ বি আ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে 16, 30, 34 মধ্যে সবচেয়ে লার্জেস্ট সাইড কোনটি? না 34। তার মানে 34 হবে কি? না হাইপোটেনিউসের লেন্থ বা অতিভুজের দৈর্ঘ্য। তাহলে এই যে পরিবৃত্তটি পেলাম এবং পরিবৃত্তের মধ্যে যে ট্রায়াঙ্গেল আছে সেই ট্রায়াঙ্গেলটির একটি কী ধরনের ট্রায়াঙ্গেল? না রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল জানতে পারলাম এবং এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটির অতিভুজের লেন্থ পেয়ে গেলাম 34। তাহলে আমার নির্ণয় করতে হবে কি? না এই পরিবৃত্তটির ব্যাসার্ধ কত? তাহলে আমরা বলতে পারি একদম, যদি আমরা ফর্মুলার ডাইরেক্ট জেনে থাকি তাহলে জাস্ট এইটুকু থেকেই আমরা আনসার করতে পারবো যে পরিব্যাসার্ধ রেডিয়াস, এই পরিব্যাসার্ধের লেন্থ কত হবে? না অতিভুজ বাই 2 দ্যাট ইজ 34/2 ইজ ইকাল টু 17 ইউনিট। তার মানে অপশান 2 উইল বি দ্য কারেক্ট আনসার। তাহলে তোমাদের মনে রাখার জন্য আমি এখানে অলরেডি ইনক্লুড করে রেখেছি যে পরিবৃত্তের সার্কাম রেডিয়াস
বা পরিব্যাসার্ধ আমরা নির্ণয় করব কি করে। দেখো ডাইরেক্ট ফর্মুলা যেটা তোমাদের মনে রাখতে হবে, যদি দেখো এখানে সার্কেলটি ড্র করা আছে, যে সার্কেলটিকে আমরা বলবো কি না পরিবৃত্ত। এই পরিবৃত্তটির রেডিয়াস নির্ণয় করার জন্য দুটি ফর্মুলা আমাদের মনে রাখতে হবে। একটি হচ্ছে ফর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যদি এই পরিবৃত্তের মধ্যে যে ট্রায়াঙ্গেলটি আছে এই ট্রায়াঙ্গেলটি একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়, তাহলে সবসময় মনে রাখবো যে পরিব্যাসার্ধ লেন্থ বা সার্কাম রেডিয়াসের লেন্থ আমরা পাবো কী করে না জাস্ট হাইপোটেনিউজকে 2 দিয়ে ভাগ করলেই বা অতিভুজকে 2 দিয়ে ভাগ করলেই আমরা পেয়ে যাব পরিব্যাসার্ধ লেন্থ। এবার যদি এই ট্রায়াঙ্গেলটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না বলা থাকে, অন্য যে কোনো ধরনের ট্রায়াঙ্গেল হয়, তাহলে আমরা একটি কমন ফর্মুলা মনে রাখবো। এই কমন ফর্মুলা দিয়ে যে কোনো ধরনের ট্রায়াঙ্গেলের আমরা কী পাবো না পরিব্যাসার্ধ পেয়ে যাব। তাহলে কি ফর্মুলাটি না ABC/4 ডেল্টা, যেখানে ABC হলো কি না ট্রায়াঙ্গেলটির 3টি সাইডের লেন্থ। ঠিক আছে, দেখো এখানে যদি এই ছবিটির মধ্যেই যদি ট্রায়াঙ্গেলটির 3টে সাইডের লেন্থ ABC বলা থাকে এবং সেটি বলা আছে লাস্ট অঙ্কে দেখতে পাচ্ছ, এবং সেটি যদি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না হয়, তাহলে জাস্ট ABC/4 ডেল্টা দিয়ে আমি কী বার করতে পারবো না সার্কাম রেডিয়াসের লেন্থ বার করতে পারবো। এবার তুমি বলবে দাদা ডেল্টা মানে কি? ডেল্টা হলো ত্রিভুজের ক্ষেত্রফল। ডেল্টা হচ্ছে কি ত্রিভুজের ক্ষেত্রফল, যেখানে ABC হচ্ছে ট্রায়াঙ্গেলটির 3টে সাইডের লেন্থ এবং ডেল্টা কি ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র আমরা জানি, যদি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয় তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। যদি যে কোনো সাইড হয়, যে কোনো ধরনের ট্রায়াঙ্গেল হয়, মানে যদি স্কেলিন ট্রায়াঙ্গেল হয়, তাহলে আমরা তার ক্ষেত্রফল নির্ণয় করার ফর্মুলা আমরা জানি, সেটি কি √of S ইন্টু S মাইনাস A ইন্টু S মাইনাস B ইন্টু S মাইনাস C। তাহলে এই ফর্মুলাগুলো দিয়ে আমরা কী বার করে ফেলতে পারবো বা ডেল্টা বা ক্ষেত্রফল বার করতে পারবো। তাহলে খুব সহজেই আমরা ABC/4 ডেল্টা দিয়ে কোনো একটি সার্কাম সার্কেল বা পরিবৃত্তের ব্যাসার্ধ বা সার্কাম রেডিয়াস নির্ণয় করতে পারবো। তাহলে এখানেই শেষ করছি আমরা কোশ্চেন নাম্বার 2, চলে যাচ্ছি আমরা কোশ্চেন নাম্বার 3-তে। কোশ্চেন নাম্বার 3-তে বলা হয়েছে এ পার্সন টুক এ লোন অ্যাট 5% পার অ্যানাম সিম্পল ইন্টারেস্ট। তাহলে একজন ব্যক্তি 5% ইন্টারেস্ট রেটে ব্যাঙ্ক থেকে লোন নিচ্ছে ফর দ্য ফার্স্ট ইয়ার, প্রথম বছরের জন্য। তাহলে যদি সে ধরলাম 100 টাকা লোন নেয়, তার মানে 100 টাকায় 1 বছরে তাকে 5 টাকা ইন্টারেস্ট দিতে হচ্ছে। তাহলে ফর দ্য ফার্স্ট ইয়ার, প্রথম বছরের জন্য তাকে 5% ইন্টারেস্ট দিতে হলো। এবার বলা হচ্ছে এবং এই ইন্টারেস্টটি কী ধরনের ইন্টারেস্ট না সিম্পল ইন্টারেস্ট। আর বলা হয়েছে না এর পরের বছর থেকে উইথ অ্যান ইনক্রিজ অফ 0.5% সিম্পল ইন্টারেস্ট এভরি ইয়ার ফ্রম দ্য সেকেন্ড ইয়ার অনওয়ার্ডস। তার মানে কি এর পরের বছর থেকে প্রত্যেক বছরে ইন্টারেস্ট কী হচ্ছে না 0.5% করে ইনক্রিজ করছে। ঠিক আছে, তাহলে যদি ফার্স্ট ইয়ারে 5% ইন্টারেস্ট দিতে হয়, তাহলে আমরা কি বলবো না সেকেন্ড ইয়ারে 5% ইন্টারেস্ট দিতে হচ্ছেই, তার সঙ্গে আরও 0.5% ইন্টারেস্ট বেশি দিতে হচ্ছে। এবার বলা হয়েছে আফটার 4 ইয়ার্স হি পেড ₹4600 অ্যাজ এ টোটাল ইন্টারেস্ট। তাহলে 4 বছরে টোটাল 4600 টাকা সে ইন্টারেস্ট দিচ্ছে। তাহলে দেখি যদি ফার্স্ট ইয়ারে 5% ইন্টারেস্ট দিতে হয় এবং সেকেন্ড ইয়ারে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি না 0.5% ইনক্রিজ করেছে, তাহলে 5 + 0.5% ইন্টারেস্ট দিতে হচ্ছে। তাহলে তোমরা আমাকে বলো যে থার্ড ইয়ারে কত ইন্টারেস্ট দিতে হবে। থার্ড ইয়ারে তুমি বলবে 5% দিতে হচ্ছেই, তার সঙ্গে 0.5% তো অলরেডি আগের বারে ইনক্রিজ হয়েছিল, এখন এর ওপর আবার 0.5% ইনক্রিজ হবে। এবার দেখি ফোর্থ ইয়ারে কত দিতে হচ্ছে। তাহলে ফোর্থ ইয়ারে তুমি বলবে থার্ড ইয়ারে যে ইন্টারেস্ট দিতে হচ্ছিল সেটা তো হচ্ছেই, তার মানে 5% তো আছেই, তার সঙ্গে 0.5%, তার সঙ্গে আবার 0.5%, এটি ছিল সেকেন্ড ইয়ারে ইন্টারেস্ট। এর ওপর আরও 0.5% ইন্টারেস্ট বেশি হচ্ছে, এর ওপর আরও 0.5% বেশি ইন্টারেস্ট দিতে হচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই 5% 4 বছরে তো এটা তো ফিক্সড। তাহলে টোটাল এই 5% টোটাল কত পার্সেন্ট ইন্টারেস্ট দিতে হচ্ছে 4 বছরে? তুমি বলবে 4 × 5%, দ্যাট ইজ 20% ইন্টারেস্ট এখানে দিতে হচ্ছে। আর এই যে 0.5% করে ইনক্রিজ হচ্ছে, এই 0.5% কতবার দেওয়া হয়েছে? দেখো এখানে একবার, এখানে দুবার, 3বার, আর এখানে আরও 3বার, তাহলে 6বার, টোটাল 6বার কী হয়েছে না ইনক্রিজ করেছে ইন্টারেস্ট 0.5% করে। তাহলে 6 × 0.5%,
6 ইন্টু 0.5%। তাহলে এটাই হলো আমার টোটাল ইন্টারেস্ট যেটা 4 বছরে দেওয়া হয়েছে, এবং এটাকে আমরা কী বলে থাকি না এসআই পার্সেন্টেজ ফর 4 ইয়ার্স। তাহলে এসআই পার্সেন্টেজ কত হলো? 4 ইন্টু 5% দ্যাট ইজ 20%, আর 6 ইন্টু 0.5% দ্যাট ইজ 3%। তাহলে টোটাল 23% হচ্ছে আমার এসআই পার্সেন্টেজ। আর এই 23%-এরই ভ্যালু দেওয়া আছে কত না 4 বছরের টোটাল 4,600 টাকা আমাকে ইন্টারেস্ট দিতে হচ্ছে। তাহলে 23%-এর ভ্যালু যদি 4,600 হয়, তাহলে সেখান থেকে 100%-এর ভ্যালু পেয়ে যাব। আর এই 100%ই কী হবে? আমার প্রিন্সিপাল। তাহলে দেখতে পাচ্ছি 23কে 2 গুণ করলে হয় 46, তার মানে 200 গুণ আছে। তার মানে 100কে 200 গুণ করলে কত হবে? 100কে 200 গুণ করলে কত হবে? 20,000। অপশান 1 উইল বি দ্য কারেক্ট আনসার। তাহলে সে কত লোন নিয়েছিল না 20,000 লোন নিয়েছিল। চলে এসেছি আমরা কোশ্চেন নাম্বার 4-এ। কোশ্চেন নাম্বার 4-এ দেখতে পাচ্ছি সার্থক অ্যান্ড মোহন হ্যাভ বিন অ্যাসাইন্ড এ ওয়ার্ক টু ডিজাইন এ রুম ফর সেরেমনি। সার্থক ক্যান ডিজাইন দ্য এন্টায়ার রুম ইন 12 days, ওয়াইল মোহন ক্যান ডিজাইন দ্য রুম ইন 15 days। তাহলে প্রশ্নের কলবর কিন্তু খুব বড়, কিন্তু প্রশ্নের মধ্যে নেই কিছু। বলা হয়েছে সার্থক যা খুশি ডিজাইন করুক, যাই করুক, একটি কাজ পুরো করছে 12 দিনে। এটাই হচ্ছে মেন বক্তব্য। তাহলে সার্থক পুরো কাজটি করছে 12 দিনে, এবং মোহন করছে সেই কাজটি 15 দিনে। মোহন ক্যান ডিজাইন দ্য রুম ইন 15 days। তাহলে সেম কাজই করছে মোহন, সেটি কত দিনে করছে না 15 দিনে করছে। নির্ণয় করতে কী হবে? ইন হাউ মেনি ডেজ উইল দ্য ওয়ার্ক বি কমপ্লিটেড ইফ দে ওয়ার্ক টুগেদার। তাহলে আমরা খুব সহজেই বলতে পারি যে সার্থক আর মোহন যদি একসঙ্গে করে, তাহলে এন্টায়ার ওয়ার্কটি মানে ওই ঘরটিকে ডিজাইন করতে কত সময় লাগবে? তাহলে আমরা জানি XY বাই X প্লাস ওয়াই, তার মানে 12 ইন্টু 15 বাই 12 প্লাস 15 দ্যাট ইজ 27। তাহলে এটিই হচ্ছে দুজনে একসঙ্গে করলে যে টাইম লাগবে তার ভ্যালু। তাহলে 12 ইন্টু 15 বাই 27। দেখো খুব সহজেই তোমরা আনসার নির্ণয় করতে পারলে। 3 দিয়ে কাটাকুটি করে দাও, 3 4 12, 3 9 27, এখানে আরেকবার 3 দিয়ে কাটছে 15। তাহলে 20/3, তাহলে 20/3 ডেজ। আর 20/3 মানে সবাই জানে 6.666 বা 6.67 ডেজ। তাহলে রাউন্ডেড অফ 2 ডেসিমাল প্লেস, কারণ 20/3 করলে আমরা জানি 6.666 চলতেই থাকবে। তাহলে 2 দশমিক স্থান অবধি আমরা নির্ণয় করতে বলেছে। তাহলে 2 দশমিক স্থান অবধি কত হবে না 6.67 ডেজ টাইম লাগছে যে এই দুজনের কাজটি একত্রে করে। অপশান 2 ইজ দ্য কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 5-এ বলা হয়েছে একজন মানুষ 14 কিমি/আওয়ার বেগে যাত্রা শুরু করেছে এবং প্রত্যেক কিলোমিটার যাওয়ার পর সে 7 মিনিট করে রেস্ট নিচ্ছে। তাহলে ঠিক কত সময় সে 7 কিলোমিটার ডিস্টেন্স কভার করবে সেটি নির্ণয় করতে হবে। দেখো তোমরা যদি খুব ভালো করে প্রশ্নটি পড়ে থাকো তাহলে তোমরা এটুকু বলতে পারবে যে যদি আমরা এই প্রত্যেক কিমিতে 7 মিনিট করে রেস্ট না নিই, তাহলে টোটাল 7 কিলোমিটার ডিস্টেন্স কভার করতে আমার কত টাইম লাগবে। টোটাল 7 কিলোমিটার ডিস্টেন্স আমরা যাচ্ছি, এবং এই 7 কিলোমিটার ডিস্টেন্স যদি আমরা নন স্টপ যাই, তাহলে নন স্টপ গেলে আমার 14 কিমি/আওয়ার বেগে কত টাইম লাগার কথা। তোমরা সবাই জানো যে টাইম ইজ ইকাল টু কী হয় না ডিস্টেন্স বাই স্পিড। তাহলে ডিস্টেন্স এখানে কত দেওয়া আছে না 7 কিলোমিটার, আর স্পিড কত না 14 কিমি/আওয়ার। আর 7/14 করলে কত হচ্ছে না হাফ, তার মানে হাফ আওয়ার মানে 30 মিনিটস। তাহলে টোটাল 7 কিমি যেতে আমার 30 মিনিট টাইম লাগবে নন স্টপ যদি আমরা যাই 14 কিমি/আওয়ার বেগে। এবার বলা হয়েছে না প্রত্যেক 1 কিলোমিটারে সে 7 মিনিট করে রেস্ট নিয়েছে। তাহলে প্রথম 1 কিলোমিটার গেল, তারপর সে 7 মিনিট রেস্ট নিল। তাহলে ঠিক এরকম কতবার সে রেস্ট নিচ্ছে? দেখো 7 কিলোমিটারকে যদি আমরা 1 কিমি অন্তর ভাগ করি তাহলে ঠিক কতগুলো ডিভাইডার পাবো। দেখো প্রথম 1 কিলোমিটারে ফার্স্ট রেস্ট, সেকেন্ড 1 কিলোমিটারে আবার একবার রেস্ট, থার্ড 1 কিলোমিটারে আর একবার রেস্ট, ফোর্থে আর একবার রেস্ট, ফিফথে আর একবার রেস্ট, সিক্সথ আর একবার রেস্ট। তাহলে 7th যখন আমি রেস্ট নিতে যাব তখন তো আমার আর রেস্ট নেওয়ার দরকার নেই, তখন আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে গেছি। তাহলে টোটাল 7 কিলোমিটার ডিস্টেন্সে আমি কতবার ঠিক রেস্ট নিচ্ছি না 1 2 3 4 5 6, টোটাল 6বার রেস্ট নিচ্ছি। তাহলে এই যে 6বার রেস্ট আমরা নিচ্ছি, এই 6বার রেস্ট আমরা নির্ণয় করলাম কি করে? খুব সহজেই তোমরা এটাকে নির্ণয় করতে পারবে না টোটাল ডিস্টেন্স
বাই কত কিলোমিটার অন্তর আমি রেস্ট নিচ্ছি, ঠিক আছে, সেটি হচ্ছে কত না 1 কিলোমিটার অন্তর। তা টোটাল ডিস্টেন্স কত 7/1 করলে আমরা কত পাবো 7 -1 করলেই আমরা পেয়ে যাব কি না টোটাল আমরা কতবার ব্রেক করেছি বা টোটাল কতবার আমরা রেস্ট নিয়েছি। তাহলে 7/1 টোটাল ডিস্টেন্স বাই কত কিলোমিটার অন্তর গিয়ে আমরা রেস্ট নিচ্ছি -1। তাহলে 7/1 -1 = 6 টাইমস আমরা রেস্ট নিয়েছি। তাহলে কতবার আমরা রেস্ট নিয়েছি না 6বার আমরা রেস্ট নিয়েছি। প্রত্যেক রেস্টে কত করে আমরা টাইম ল্যাপস করেছি না 7 মিনিট করে। তো টোটাল 6বার আমরা যে রেস্ট নিয়েছি, টোটাল কত আমরা রেস্ট নিয়েছি, কত টাইম আমরা রেস্ট নিয়েছি, তাহলে 6 × 7 দ্যাট ইজ 42 মিনিট আমরা রেস্ট নিয়েছি। তাহলে টোটাল কত টাইম লাগলো আমার গন্তব্যস্থলে পৌঁছতে এখন না 30 মিনিট তো আমার লাগতোই যদি আমি ননস্টপ যেতাম, আর টোটাল 42 মিনিট আমরা রেস্টের জন্য ব্যয় করেছি। তাহলে টোটাল টাইম কতটা লাগলো আমার গন্তব্যস্থলে পৌঁছতে না 30 + 42 দ্যাট ইজ 72 মিনিট। আর 72 মিনিট মানে আমরা জানি যে 1 ঘন্টা 12 মিনিট। আর এখানে দেখো পুরোটাই ঘন্টায় আছে, তাহলে এই 12 মিনিটকে ঘন্টায় করলে আমরা কী করবো 12/60 করে দেবো। ঘন্টা মিনিট থেকে ঘন্টায় করে যেতে গেলে আমার কী করতে হয় 60 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 12/60 মানে হচ্ছে 1/5। তাহলে 1/5 ঘন্টায় আমরা কী করব পুরো 7 কিলোমিটার ডিস্টেন্স কভার করে ফেলবো। চলে এসেছি কোশ্চেন নাম্বার 6-এ। কোশ্চেন নাম্বার 6-এ বলা হয়েছে একটি টেবিল 3000 টাকায় কেনা হয়েছে এবং 3200 টাকায় বিক্রি করা হয়েছে, তাহলে তার কত গেন বা লস হয়েছে ইন টার্মস অফ মানি। তাহলে কত টাকা তার লাভ বা লস হয়েছে সেটা নির্ণয় করতে হবে। তাহলে প্রশ্ন দেখি আনসার হয়ে যাবে। তাহলে এই ধরনের প্রশ্নও কিন্তু আমাদের পরীক্ষায় আসে, এগুলো আমাদের কী করে টাইম সেভ করে। তাহলে 3000 টাকা আমি কিনেছিলাম, তার মানে সিপি বলা হয়েছে কত 3000, আর এসপি বলা হয়েছে কত না 3200 3200। তাহলে আমরা সবাই জানি যে যদি এসপি গ্রেটার দেন সিপি হয় তাহলে সারা জীবন কী হবে বাবা প্রফিট হবে। তাহলে প্রফিট কত হবে এখানে না প্রফিট = আমরা জানি এসপি মাইনাস সিপি। যদি সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস আমরা কী করে দিই বিয়োগ করে দিই তাহলেই আমরা প্রফিট পেয়ে যাই। তাহলে সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস = কত হচ্ছে না 200। তাহলে 200 বা 200 টাকা আমার কী হয়েছে গেন হয়েছে। তার মানে অপশান 1 ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 7-এ। খুবই অসাধারণ একটি প্রশ্ন, খুব ভালো করে বুঝবে। প্রশ্নে বলা হয়েছে 1 কোয়ালিটি অফ রাইস অ্যাট ₹45 per kg ইজ মিক্সড উইথ অ্যানাদার কোয়ালিটি অ্যাট সার্টেন রেট ইন দ্য রেশিও অফ 3:2। তাহলে দুই ধরনের রাইস কী করা হচ্ছে মিক্স করা হচ্ছে, যেখানে ফার্স্ট টাইপের রেট বলা হয়েছে 45 per kg, আর সেকেন্ড টাইপের রেট আমার বলা হয়নি। এটা জানি না। আর বলা হয়েছে যে এই দুটি টাইপ কী রেশিও মেশানো হয়েছে না 3:2 রেশিওতে। এই দুটো টাইপ 3:2 রেশিওতে মেশা হয়েছে এবং এই পুরো মিক্সচারটার প্রাইস বলা হয়েছে কত না 50। তাহলে এই যে প্যাটার্ন, এই প্যাটার্নটি হচ্ছে কি না অ্যালিগেশন প্যাটার্ন। কিন্তু এখানে দেখো না সেকেন্ড টাইপটার আমার কি কস্ট প্রাইস জানা নেই, আমার জানা নেই। তাহলে এই প্যাটার্নটিকে আমরা বলে থাকি না রিভার্স অ্যালিগেশন প্রসেস, ঠিক আছে। তাহলে দেখো এখানে যেহেতু এই ভদ্রলোকের ভ্যালু আমি জানি না সেকেন্ড টাইপটির, তাহলে আমি কী করে নির্ণয় করবো যে এর ভ্যালু কত। আমি এটুকু বুঝতে পারছি যে অ্যালিগেশন প্রসেসে কি হয় না এই 45 আর এই জানা নেই যে রাশিটির তাদের মধ্যবর্তী কোনো একটি প্রাইস হবে এ 50। তার মানে অবভিয়াসলি যে বস্তুটির প্রাইস জানা নেই তার ভ্যালু কত হবে না গ্রেটার দ্যান 50। তাহলে এই 50 থেকে 45 বিয়োগ করে আমরা কত লিখবো এখানে 5 লিখবো। আর জানা নেই যেটা সেটা আমরা এখন ছেড়ে গেলাম, সেটা পরে লিখবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই অ্যালিগেশন করার পরে যে রেশিও আমরা পাবো সেই রেশিওটি কী পাবো না সেই রেশিওটি হচ্ছে যে রেশিওতে আমরা এই মিক্সচার দুটোকে মিশিয়েছিলাম। তাহলে কী রেশিও মিশিয়েছিলাম বাবা না 3:2 রেশিওতে। 3:2 রেশিওতে। তার মানে এই যে দুই পেলাম এই দুইয়ের ভ্যালু অ্যাকচুয়ালি কত না 5। 2-এর ভ্যালু অ্যাকচুয়ালি কত 5। তাহলে 2কে কত গুণ করলে 5 পাই না 2.5 গুণ করলে, 2.5 গুণ করলে আমরা 5 পাই। তাহলে 3কেও 2.5 গুণ করলে আমরা এখানে কত পাবো, 3কে যদি 2.5 গুণ করি তাহলে আমরা কত পাবো না 7.5।
রাশিটি জানা ছিল না, সেটা থেকে 50 বিয়োগ করে আমি 7.5 পেয়েছিলাম। তাহলে এই রাশিটির ভ্যালু কত হবে, যেটার ভ্যালু গ্রেটার দ্যান 50, সেটি হবে 50 প্লাস 7.5, অ্যান্ড দ্যাট ইজ 57.5 ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে অপশন 2 ইজ দ্য কারেক্ট আনসার। দেখো কত সহজে এবং কম সময়ে আমরা এই প্রশ্নটির আনসার নির্ণয় করতে পারলাম। কোশ্চেন নাম্বার 8 আমরা চলে এসেছি। কোশ্চেন নাম্বার 8-এ বলা হয়েছে প্রতিমা অ্যান্ড দীক্ষা ক্যান কমপ্লিট এ টাইপিং ওয়ার্ক সেপারেটলি ইন 10 আওয়ার্স অ্যান্ড 15 আওয়ার্স রেসপেক্টিভলি। তাহলে প্রতিমা এবং দীক্ষাকে একটি টাইপিংয়ের কাজ দেওয়া হয়েছে। যে টাইপিংয়ের কাজটি প্রতিমা যদি একা করে, সেই কাজটি শেষ হয় কতক্ষণে, না 10 ঘন্টায়। তাহলে প্রতিমা একা ওই টাইপিংটি 10 ঘন্টায় শেষ করতে পারে। আর যদি দীক্ষাকে ওই টাইপিংটি করতে বলা হতো, তাহলে সে একা করলে 15 ঘন্টায় পুরো টাইপিংটি শেষ করতো। তাহলে বলা হয়েছে আফটার টাইপিং ফর 4 আওয়ার্স অ্যালোন প্রতিমা লিভস দ্য ওয়ার্ক। তাহলে প্রতিমা একা 4 ঘন্টা কাজ করেছে। তাহলে আমাকে এর জন্য কী নির্ণয় করতে হবে, না প্রতিমার এফিসিয়েন্সি কত। আর এফিসিয়েন্সি আমরা কী করে পাই, তার জন্য আমাকে টোটাল ওয়ার্ক নির্ণয় করতে হবে। টোটাল ওয়ার্ক আমরা কী করে পাবো, না যদি আমরা এই 10 আর 15-র এলসিএম করে দিই। 10 আর 15-র এলসিএম কত, না 10 আর 15-র এলসিএম হচ্ছে 30। যদি তাহলে 30 ইউনিট টোটাল ওয়ার্ক হয়, মানে টোটাল যে টাইপিংটি সেটা যদি 30 ইউনিট হয়, সেই 30 ইউনিট টাইপিং ওয়ার্ক প্রতিমা একা 10 ঘন্টায় করছে। তাহলে প্রতিমা 1 ঘন্টায় যে পরিমাণ টাইপিং করে সেটাই হচ্ছে প্রতিমার এফিসিয়েন্সি। তাহলে প্রতিমার এফিসিয়েন্সি কত হবে, 30/10, দ্যাট ইজ 3। আর দীক্ষার এফিসিয়েন্সি কত হবে, না 30/15, দ্যাট ইজ 2। এবার কি বলেছে, না প্রতিমা ঠিক কত ঘন্টা কাজ করেছে একা, প্রতিমা একা 4 ঘন্টা কাজ করেছে। তাহলে এই 4 ঘন্টায় প্রতিমা কত ইউনিট কাজ করবে, না 3 × 4 12 ইউনিট। তাহলে রিমেনিং ওয়ার্ক কত, না রিমেনিং ওয়ার্ক হচ্ছে 30 ইউনিট টোটাল ওয়ার্ক, সেখান থেকে প্রতিমা অলরেডি 12 ইউনিট করে ফেলেছে। তাহলে রিমেনিং ওয়ার্ক হচ্ছে 30 - 12। 30 - 12 করে আমরা কত পাবো, না 18 ইউনিট। তাহলে 18 ইউনিট ওয়ার্ক পড়ে আছে, যেটি কমপ্লিট করবে কে, না দীক্ষা। ইন হাউ মেনি আওয়ার্স উইল দীক্ষা কমপ্লিট দ্য রিমেনিং টাইপিং ওয়ার্ক। তাহলে রিমেনিং টাইপিং ওয়ার্ক যে দীক্ষা করে, তাহলে কতক্ষণে শেষ করবে, না দীক্ষা 2 ইউনিট কাজ করে কত ঘন্টায়, না 1 ঘন্টায়। তাহলে 18 ইউনিট করতে কত সময় লাগবে দীক্ষার, না 18/2, দ্যাট ইজ 9 আওয়ার্স। অপশন 3 ইজ দ্য কারেক্ট আনসার। চলে এসেছি আমরা কোশ্চেন নাম্বার 9-এ। কোশ্চেন নাম্বার 9-এ বলা হয়েছে যদি x + 1/x এর ভ্যালু -6 হয়, তাহলে x⁵ + 1/x⁵ এর ভ্যালু কত হবে। তাহলে এই প্রশ্নটি সমাধান করার জন্য তোমার এটা জানতে হবে, সেটি হচ্ছে x⁵ আর 1/x⁵ এর ফর্মুলা কী, x⁵ + 1/x⁵ এর ফর্মুলা কী, এবং সেই ফর্মুলাটি আমি তোমাদের আজ রিমাইন্ড করাবো। এবং এই ফর্মুলাটি একটি স্পেশাল ট্রিক্সও লুকিয়ে আছে, সেটাও তোমাদের বলবো। দেখো x⁵ + 1/x⁵ এর ডাইরেক্ট ফর্মুলা হচ্ছে x³ + 1/x³ ইন্টু x² + 1/x² মাইনাস x + 1/x। এবার এই বড় ফর্মুলাটি তোমরা মনে রাখবে কী করে, শুধু তোমরা পাওয়ারগুলো মনে রাখো। দেখো এখানে এক্সের পাওয়ার কত আছে, 5। এবার 5 আমরা কী করে পাই, না 3-এর সঙ্গে যদি 2 গুণ করে দিই এবং সেখান থেকে যদি 1 মাইনাস করে দিই। তাহলে এই যে 3, 2 এবং 1, এই 3, 2, 1 আর কিছুই নয়, এই এক্সের পাওয়ার। দেখো এখানে x³ + 1/x³ এক্সের পাওয়ার কত, 3, আর x² + 1/x² এক্সের পাওয়ার কত, 2। তাহলে 3 × 2 কত হয়ে গেল, 6, মাইনাস x + 1/x, এখানে এক্সের পাওয়ার কত, কিছু নেই, মানে কত আছে, 1। তাহলে 3 × 2 - 1, এটিই হচ্ছে এই বড় ফর্মুলাটি মনে রাখার একটি স্পেশাল ট্রিক্স। খুব ভালো করে মনে রাখবে, আশা করি আর কখনো ভুল হবে না। এবং তার সঙ্গে যেটা তোমাদের মনে রাখতে হবে সেটি হচ্ছে যদি x + 1/x এর ভ্যালু k হয়ে যায়, তাহলে x² + 1/x² এর ভ্যালু ডাইরেক্ট ভ্যালু কত হবে, না k² - 2, এবং x³ + 1/x³ এর ভ্যালু কত হবে, না k³ - 3k। তাহলে এই পার্টটিও ইকুয়ালি ইম্পর্ট্যান্ট, এবং এই পার্টটি অলরেডি আমি আমার লাস্ট ভিডিওতে ডেসক্রাইব করেছি, আমার যেটা প্র্যাকটিস ক্লাস 3 এসেছিল সেই প্র্যাকটিস ক্লাস 3-তে, এবং সেই ভিডিওটির ডেসক্রিপশান বক্সে আমি লিঙ্কও দিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই সেই ক্লাসটি দেখবে, সেখানেও আমি অনেক ভালো ভালো অঙ্কের সলিউশন দিয়েছি, এবং আজকে এই প্রশ্নটি সলভ করার সময়ও আবার এটা তোমাদের রিমাইন্ড করালাম। এবার চলে আসি ডাইরেক্ট প্রশ্নে। প্রশ্নে কী বলা হয়েছে, না x⁵ + 1/x⁵ এর ভ্যালু কত হবে নির্ণয় করতে হবে। তাহলে এখন তোমরা এই ফর্মুলা শিখে গেছো। ফর্মুলা কি, না x³ + 1/x³ ইন্টু x² + 1/x² মাইনাস x + 1/x। তাহলে
শুধু এই বড় পার্টটুকুর মধ্যে তোমার সবকটা পার্টেরই ভ্যালু তোমরা এখন নির্ণয় করতে পারবে, কারণ এবং তোমরা সবকটা জেনে গেছো কী করে খুব সহজে নির্ণয় করতে হয়। এবং x+1/xের ভ্যালু তোমায় দেওয়াই আছে, দ্যাট ইজ -6। তাহলে -6 দ্যাট ইজ +6। তাহলে এই পার্টটুকু অলরেডি আমাদের আনসার পেয়ে গেলাম। বাকি পড়ে রইলো এই পার্টটি এবং এই পার্টটি। তাহলে x+1/xের ভ্যালু দেওয়া আছে কত? -6। তার মানে k = কত? -6। তাহলে x³ + 1/x³ ভ্যালু কত হবে? না k³ - 3k। আর k³ - 3 করলে কত হবে? না -6 হোল কিউব মানে -216 প্লাস 18, তাই তো? কারণ -6 ইন্টু -3 করলে কত হবে? না +18। তাহলে -216 + 18 মানে হচ্ছে কত? না -198। তাহলে x³ + 1/x³ ভ্যালু কত পেয়ে গেলাম? না -198। এবার x² + 1/x² ভ্যালু কত হবে? না k² - 2। k² ভ্যালু কত হবে? -6 হোল স্কোয়ার মানে কত? 36 প্লাস 36। আর প্লাস 36 - 2 করলে কত হবে? 34। তাহলে x² + 1/x² ভ্যালু পেয়ে গেলাম। আর -6 করলে কত হলো? +6। তাহলে দেখো এবার প্রশ্নটি আনসার আমরা খুবই সহজে পেয়ে যাব। দেখো এই বড় গুণটির গুণফল তোমাদের নির্ণয় করার কোনো প্রয়োজন নেই, তোমরা ইউনিট ডিজিট দিয়ে খুব সহজে করতে পারো। দেখো এখানে 4 কত হচ্ছে? 32। তাহলে যদি -12 থেকে +6 বিয়োগ করা হয়, পুরো তাকে কত? -6। তার মানে এই যে পার্টটি আছে, এই পার্টটির যে ভ্যালু আমরা পাবো, সেই ভ্যালুর ইউনিট ডিজিট কত হবে? না অবশ্যই 6 হবে। তার মানে অপশান 3 আর অপশান 4 কখনোই আনসার হতে পারে না। 2 আর 1-এর মধ্যেই কোনো একটি হবে আনসার। তাহলে 2 আর 1-এর মধ্যে আনসার কোনটা হবে? দেখো এখানে -198 আছে, এখানে 34 আছে। তাহলে 198 জায়গায় যদি 200 হতো, 200 হতো, তাহলে 200 × 34 করলে 200 × 34 করলে আমরা কত পেতাম? 6800। কিন্তু এখানে 198 আছে, মানে 200 কম। তার মানে আনসার কত হবে? না 6800 কম। তাহলে 6800 কম এই দুটো অপশানের মধ্যে কোন অপশানটি? একমাত্র অপশান নাম্বার 2। তার মানে অপশান নাম্বার 2ই হবে আমার কারেক্ট আনসার। এবার চলে এসো কোশ্চেন 10। কোশ্চেন নাম্বার 10-এ বলা হয়েছে এ কনস্টেবল রাম ইজ 225 মিটার বিহাইন্ড এ থিপ সোমেশ। তাহলে কনস্টেবলের নাম দেওয়া হয়েছে রাম এবং থিপের নাম দেওয়া হয়েছে সোমেশ। খুব দারুণ মজাদার অঙ্ক। তাহলে দেখতে পাচ্ছি যে রাম থিপ সোমেশকে দেখতে পাচ্ছে 225 মিটার দূরে। তাহলে যখন সোমেশ 225 মিটার আগে গিয়ে গেছে, তখন রাম তাকে ধাওয়া করতে শুরু করেছে। তাহলে এই যে ডিস্টেন্স, সেটি হচ্ছে কত? না 225 মিটার। এবার বলেছে রাম রানস অ্যাট 50 মিটার অ্যান্ড সোমেশ রান 30 মিটার ইন এ মিনিট। তাহলে রাম আর সোমেশের কী দেওয়া হয়েছে? স্পিড দেওয়া হয়েছে। তাহলে রামের স্পিড হচ্ছে কত? না 30 মিটার পার মিনিট। আর রামে হচ্ছে 50 মিটার এবং দরকার নেই। চলে এসেছি আমরা কোশ্চেন নাম্বার 10-এ, যেখানে বলা হয়েছে এ কনস্টেবল রাম ইজ 225 মিটার বিহাইন্ড এ থিপ সোমেশ। তাহলে কনস্টেবল রাম থিপকে দেখতে পেয়েছে 225 মিটার দূরে, তখন তাকে তাড়া করা শুরু করেছে। রামের স্পিড বলা হয়েছে কত? রামের স্পিড বলা হয়েছে 50 মিটার পার সেকেন্ড। আর সোমেশের স্পিড বলা হয়েছে কত? না 30 মিটার পার মিনিট। তাহলে ঠিক কত সময় পরে রাম সোমেশকে ধরে ফেলবে সেটাই নির্ণয় করতে হবে। তাহলে এই ধরনের প্রশ্নের সমাধান করার জন্য যেটা তোমায় জানতে হবে সেটা হচ্ছে ডাইরেক্ট ফর্মুলাটা কি? না রিকোয়ার্ড টাইম টু ক্যাচ দ্য থিপ অর সোমেশ, মানে সোমেশকে ধরে ফেলার জন্য যে টাইম লাগবে সোমেশের, সেই টাইম ইজিক্যাল টু তাদের ইনিশিয়াল ডিস্টেন্স, মানে ঠিক প্রথমে কত মিটার দূরে রাম সোমেশকে দেখতে পেয়েছিল সেই দূরত্ব, সেটি কি? না ইনিশিয়াল ডিস্টেন্স বাই তাদের রিলেটিভ স্পিড। এবার বলো রিলেটিভ স্পিড নির্ণয় করার ফর্মুলা কি? যদি দুটি বস্তু একই দিকে ধাবমান হয় তাহলে তাদের ইন্ডিভিজুয়াল স্পিডের যে ডিফারেন্স সেটি হচ্ছে রিলেটিভ স্পিড। আর এই 50 আর 30-এর মধ্যে ডিফারেন্স কত? 20 মিটার পার সেকেন্ড। তাহলে 20 মিটার পার সেকেন্ডই হচ্ছে এই রাম এবং শ্যামের রিলেটিভ স্পিড।
রাম এবং সোমেশের। তাহলে ইনিশিয়াল ডিস্টেন্স দেখতে পাচ্ছি কত বলা আছে না 225, আর রিলেটিভ স্পিড কত বেরোলো না 20। তাহলে 225/20 করলে আমরা পেয়ে যাব কি না রিকোয়ার্ড টাইম, না কোন টাইমে বা কত টাইমে রাম সোমেশকে ধরে ফেলবে। এবার আমরা দেখতে পাচ্ছি 20কে 11 গুণ করলে 220 হয়, তার মানে 11 মিনিট তো অবশ্যই হবে। তাহলে 11 মিনিট এই চারটি অপশানের মধ্যে কোথায় দেখতে পাচ্ছি না অপশান নাম্বার 4-এ। তাহলে অপশান নাম্বার 4ই হবে আমার কারেক্ট আনসার। তাহলে 225/20 করলে আমরা কত পাবো, একবার তোমাদের ক্যালকুলেশনটাও বলে দিই। 225/11 করলে পাবো 11 পূর্ণ কত না 1/4, আর 11 পূর্ণ 1/4 মানে 11 মিনিট, আর প্লাস 1/4 মিনিট। তাহলে 1/4 মিনিটকে সেকেন্ড করলে কত পাবো 1/4 × 60, তাহলে 4×15 = 60, তার মানে 11 মিনিট 15 সেকেন্ড এক্স্যাক্ট আনসার।